নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন ব্রায়ান লুমলির লেখা দ্য থিন পিপল গল্প অবলম্বনে রোগা মানুষ। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1987 সালে। ব্রায়ান লুমলি হরার গল্পের একজন বিশিষ্ট লেখক। 70s দিকে উনি ক্থুলু মাইথস নিয়ে লেখালেখি করতেন। আজকের গল্পটিও অনেকটা ওই রকমই। তার জন্ম হয় 1937 সালের 2রা ডিসেম্বর। উনি বিশেষত জনপ্রিয় ছিলেন তার লেখা নেক্রোস্কোপ সিরিজের জন্য। তার মৃত্যু ঘটে 2024 সালের 2রা জানুয়ারি। শুনতে থাকুন আজকের এই বিশেষ গল্প, আমার পছন্দের ব্রায়ান লুমলির লেখা রোগা মানুষ। ব্যারোস হিলস জায়গাটা ভারী অদ্ভুত। সেটাকে আপনি ম্যাপের মধ্যে খুঁজে পাবেন না কোথাও। কিছু কিছু ম্যাপ সেটার কাছাকাছি এসেও থেমে গেছে, যেন যারা ম্যাপ বানিয়েছে তারা এড়িয়ে গেছে জায়গাটাকে। সেটা ট্রেন স্টেশনের থেকে অনেকটা দূরে, তবে সেটার অস্তিত্ব রয়েছে। বাসের মাধ্যমে সেখানে আসা যাওয়া করা যায়। 70-এর দশকে আমি যখন সেখানে থাকতে যাই, তখন থেকেই জায়গাটা আমার পছন্দ ছিল না। কেমন এক অদ্ভুত পচা অনুভূতি হতো আমার। এমনকি গরমকালের দিকেও ভ্যাবসা ব্যাপারটা রয়েই যেত। সেখানটাকে যতই নতুন রঙে রং করা হোক না কেন, তার নিচে যে ছত্রাক জন্মেছে তা কল্পনা করা তেমন কঠিন ছিল না। যদিও রঙের কাজ খুব হতো না সেখানে। জায়গাটা আমায় লভক্রাফটের গল্পে উল্লেখিত শহরগুলোর কথা মনে করিয়ে দিত। পচা ভগ্নপ্রায়, যেখানে শুধু মৃতরা বসবাস করে। আমি ওখানে বেশি সময় যাবৎ থাকিনি, ওই ধরুন কয়েক মাস। এমনকি সেটাও আমার কাছে অনেকটা সময় মনে হয়েছিল। ব্যারোস হিলে থাকাকালীন মনে হতো সেখানে বেশি সময় থাকলে সেটা আমায় গিলে নেবে, আর তারপর আমি সেটার একটা অংশ হয়ে উঠব। লন্ডনে কিছু কিছু পুরনো জায়গা রয়েছে বটে, কিন্তু আমি নিশ্চিত এই জায়গাটা সবচেয়ে পুরনো। সেটার এক অদ্ভুত উপস্থিতি রয়েছে, যেন সেটা এমন কিছু যা দর্শন করাও উচিত নয়। যাদের কোথাও যাবার জায়গা নেই তারা এসে স্থান করে নেয় সেখানে। যাদের মধ্যে একটা হলো সেই রোগা মানুষগুলো। আমার কথায় কেউই বিশ্বাস করেনি, আর সেই কারণে আমার এই কাহিনী বলতে কোনো দ্বিধা নেই। আর অন্য কারণটা, আমি সেখানে এখন আর থাকি না, কিন্তু যখন সেখানে থাকতাম আমার মতে অনেক সাধারণ মানুষ তাদের ব্যাপারে জানতো, যদিও তারা কখনো স্বীকার করবে না। আর এর জন্য আমি তাদের দোষও দেব না, যেহেতু তারা এখনও ব্যারোস হিলেই থাকে। কিন্তু সেখানে এমন একজন ছিল যে এই ব্যাপারে জানত এবং কথা বলতেও চেয়েছিল। তার নাম ছিল পাগলা বিল। লোকেরা তাকে এই নামেই ডাকত, কারণ তাদের মতে ওর মাথায় ছিট আছে। আমিও তাকে শুরুতে সিরিয়াসলি নেইনি, কেনই বা নেব। ব্যারোস হিলে 2-4টে পাব ছিল, কিন্তু আসলটা ছিল রেলওয়ের কাছাকাছি। যাই হোক, আমি পাবের কথা উল্লেখ করলাম কারণ সেখানেই আমার সাথে বিলের পরিচয় হয়। সে মদ খেত কারণ সে ছিল মাতাল, আর সেই সময় আমিও তেমনই কিছু হওয়ার দোরগোড়ায় ছিলাম। এক রাতে যখন আমার কাছে টাকা শেষ হয়ে এসেছিল, তখন একটা ভুল করে বসি আমি বিলকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানাই। আমার বাড়িটা তেমন অভিনব কিছু নয়, একটা ছোট কাঠের বাড়ি, যেখানে শোবার ঘর, বাথরুম এবং একটা টাইপরাইটার রয়েছে। তবে আমার কাছে তখন কিছু বিয়ার আর অর্ধেক বোতল মতো জিন রাখা ছিল। যেটা আমায় অবাক করে সেটা হলো বিল আমার বাড়িতে যেতে চাইছিল না। পাব থেকে বেরোনোর পর সে একটানা অজুহাত দিতে শুরু করে দেয়। তুমি তো লার্চেসের দিকে থাকো, বার্চিংটন রোডের দিকে। সে দ্বিধা করে। আমার মতে আমি আর একটু সময় পাবে কাটাতে চাইব, কারণ তুমি যেখানে থাকো ওটা অনেকটা দূর হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ। আমি বললাম, ভাবলাম হয়তো তোমার তেষ্টা পেয়েছে। তেষ্টা সে তো সবসময় পায়, তবে আমি পাগল নই। সে ওরা যাই বলুক, ওরা লোকেরা, বলল সে। তারপর টপিক চেঞ্জ করার জন্যে সে প্রশ্ন করল, তুমি বলছিলে অর্ধেক বোতল জিন আছে তোমার কাছে। একদম তাই। তবে যদি তুমি আবার পাবে যেতে চাও। আরে না না, আমরা এমনিও অর্ধেক রাস্তায় এসেই গেছি, বলে সে দ্রুত আমার পাশাপাশি চলে আসে। আর তাছাড়া আজকের রাতটা বেশ উজ্জ্বল। ওরা আলো ঝলমলে রাত পছন্দ করে না। ওরা মানে
রোগা মানুষগুলো। সে এতটাই নিচু স্বরে কথাটা বলে যে আমি ঠিক করে বুঝতেও পারিনি প্রথমে। লার্চেস এভিনিউ ধরে আমরা হেঁটে চলেছি তখন। রাস্তার দুধারে গাছপালা, সেখানটা এমনই নিস্তব্ধ, শুধুমাত্র গাছের পাতার খসখস শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। চাঁদের আলো অনেকটা রয়েছে, বিল বিড়বিড় করে, সেটার জন্য ভগবানকে ধন্যবাদ। কিন্তু রাস্তায় কোনো আলো জ্বলছে না, লক্ষ্য করেছ? একটাতেও বাল্ব নেই। এটা ওদের কাজ। ওদের কাজ? আমি আবার প্রশ্ন করি। হ্যাঁ। বাড়ির দরজা খুলতে সে আমার দিকে তাকায়। তুমি কি বোকা নাকি? বুঝতে পারছো না? আমার বাড়ি পুরনো সিঁড়ি বেয়ে তখন আমরা উপরে উঠছি। ঘরের ভিতরে যাওয়া মাত্র সে দ্রুত ছুটে যায় জানলার কাছে এবং পর্দাগুলো লাগিয়ে দেয়। তবে পর্দা দেওয়ার আগে সে একবার বাইরে উঁকি মারে এবং চারদিক জুড়ে চোখ বোলায়। তার শুকনো অজস্র বলিরেখাওয়ালা মুখটা এখন যেন আরো বেশি ভুতুরে দেখাচ্ছে। হয়তো সে পাগল, কিংবা হয়তো না। এই নাও। আমি মদের বোতলটা তার দিকে বাড়িয়ে ধরি। তবে পুরোটা খেয়ে ফেলো না, আমিও খাবো একটু। পুরোটা খাবো না? হ্যাঁ, যদি আমি এখানে থাকতাম তাহলে এক ঢোকে আমার কিছুই হতো না, কারণ এটাই হলো মুখ্য স্থান। সবকিছুর একেবারে মধ্যিখানে পড়ে এই জায়গাটা। আমি হাসি। তাই নাকি? আমি জানতাম এই জায়গাটা সব থেকে ফালতু। সে আমার ওই ছোট্ট ঘরটায় হাঁটাহাঁটি করতে শুরু করে দেয়। তারপর হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে আমার দিকে আঙুল দেখিয়ে বলে, আজ তোমার মুড বেশ ভালো আছে দেখছি। তোমার তাই লাগলো বুঝি? সে আমার পাশে এসে বসে পড়ে। আশা করি যেন তাই হয়। এখন হয়তো তুমি আমার কথা শুনবে এবং এখান থেকে দূরে চলে যাবে কোথাও। তোমার কথা শুনবো? তুমি কি কিছু বলেছিলে নাকি আমায়? আর তখন বিষয়টা আঘাত করে মাথায়। কয়েক সপ্তাহ ধরে সে বলছিল বটে, কিন্তু নিজের জীবন নিয়ে আমি এতটাই হতাশ ছিলাম যে সেদিকে লক্ষ্যই করিনি। আর তাছাড়া কেই বা পাগলা বিলের কথা শোনে? অবশ্যই আমি বলেছি, বলল সে। সেই হতচ্ছাড়া রোগা মানুষগুলোর বিষয়ে? আমি তার কথাটা শেষ করি। হ্যাঁ, এখন মনে পড়ছে হালকা হালকা। তো তো কি, তুমি এই জায়গা ছেড়ে যাবে কি না? হ্যাঁ, টাকার জোগাড় হলে নিশ্চয়ই যাব। তুমি বুঝতে পারছো তুমি খুবই বিপদের মধ্যে রয়েছো। ওরা অপরিচিত মানুষদের পছন্দ করে না। অপরিচিত লোকেরা পরিবর্তন আনে এবং ওরা পরিবর্তন অপছন্দ করে। তারা চায় সবকিছু একই রকম থাকুক। আমার বিশ্বাস তারা ধীরে ধীরে নিঃশেষ হয়ে চলেছে। তবে ওরা যতদিন এখানে থাকবে ততদিন এখানের কোনো কিছুই পাল্টাতে দেবে না তারা। ঠিক আছে। আমি একটা দীর্ঘশ্বাস ছাড়ি। বেশ, আমি কথা দিচ্ছি, এবার তোমার কথা শুনবো। বিষয়টা একেবারে শুরু থেকে বলো আমায়। বিল মুখ দিয়ে বড় করে শ্বাস ছাড়ে এবং মাথা নাড়ে। তুমি বড্ড জেদি আছো জানো। যদি আমি তোমায় পছন্দ না করতাম তাহলে এত মাথা ঘামাতাম না। তবে ঠিক আছে, এই শেষবার বলবো, ভালো করে শুনবে, কারণ এরপর আমি আর সাবধান করতে আসবো না। হয়তো এই ল্যাম্প পোস্ট জিনিসটাই ওদের জীবনের সবচেয়ে সেরা জিনিস, বলল বিল। কুকুরদের জন্যে? আমি ভুরু উঁচাই। বিল আমার দিকে তাকিয়ে উঠে দাঁড়ায়। ওকে, ঠিক আছে, শুনতে হবে না, আমি চললাম। আরে বসো বসো, আমি শান্তভাবে বলি তাকে। এই নাও, আর একটু মদ খাও, কথা দিলাম আর উল্টাপাল্টা কিছু বলবো না। ল্যাম্প পোস্ট, বিরক্তির সাথে বলল সে। তবে সে বসে পড়ে এবং নিজের মদে চুমুক দেয়। হ্যাঁ, কারণ ওরা সেটাকে নকল করে, বুঝলে। আর যেহেতু তাদের শরীর অত্যন্ত রোগা, তাই তারা সেটার পিছনে লুকিয়ে পড়তে পারে অনায়াসে। কোনো এক অন্ধকার রাতে তুমি একটা ল্যাম্পপোস্ট আর তাদের মধ্যে পার্থক্য বুঝতে পারবে না। শুধু কল্পনা করে দেখো, একটা ল্যাম্পপোস্টের মতো ভান করা অথবা সেটার পিছনে লুকিয়ে থাকা। আমি সেটা কল্পনা করার চেষ্টা করলাম, পারছি না। কিন্তু বিলের কণ্ঠের গম্ভীর ভাব আমার মনের মধ্যে প্রবেশ করতে শুরু করেছে। তাকে দেখে মনে হচ্ছে না সে শুধু মদের নেশায় ভুলভাল বকছে। মনে হচ্ছে সে সত্যি সত্যি খুবই আতঙ্কিত। ওর হাত দুটো কাঁপছে। সেটা মদের জন্যে নয়। ওদের লুকিয়ে থাকার কেন প্রয়োজন? কারণ তারা দেখতে ভয়ানক। তুমি যদি ওদের মতো দেখতে হতে তাহলে তুমি কি লুকিয়ে থাকতে না? তবে ওদের সংখ্যা আমাদের তুলনায় অনেক কম। আমরা যদি ওদের অস্তিত্বে বিশ্বাস করি তাহলে খুব সহজে নিঃশেষ করে ফেলতে পারি ওদের।
তাহলে সেটা কেন করছি না আমরা? কারণটা হলো তোমাদের মতো অতি বুদ্ধিমান যুবকরা। দাঁত কামড়ে বলল সে, আমরা তাদের অস্তিত্বে বিশ্বাস করি না, আমরা তাদের অগ্রাহ্য করে থাকি। কিন্তু তুমি তো বিশ্বাস করো। বিল মাথা নাড়ে, তার মুখের চামড়ায় আরো ভাঁজের সৃষ্টি হচ্ছে। আমি তাদের দেখেছি এবং অনেক প্রমাণও পেয়েছি। আর তারা সত্যিকারের মানুষ, মানে অনেকটা আমার আর তোমার মতো, কিন্তু রোগা, সেই সাথে লম্বা, অত্যন্ত রকমের লম্বা। লম্বা? আমি ভুরু কুচকাই। কতটা লম্বা? একটা লাইট পোস্টের মতো, বলল বিল। হ্যাঁ, তবে দিনের বেলায় নয়, শুধুমাত্র রাতের বেলা। রাতের দিকে তারা, সে দ্বিধা করে, হয়তো হঠাৎ করেই বুঝতে পেরেছে তার কথাগুলো কতটা বোকা বোকা শোনাচ্ছে। তারা নিজেদের ভাঁজ করে ফেলতে পারে। আমি মাথা নাড়ি, দেখাই তার ঠাট্টায় আমি প্রভাবিত। তারা নিজেদের ভাঁজ করে ফেলে? বেশ বেশ, ঠিক আছে। না, তুমি ঠিক বুঝতে পারছো না, বলল সে, তার কণ্ঠ শীতল এবং সিরিয়াস। তবে এখানে বেশি দিন থাকলে সব জানতে পারবে। ওরা থাকে কোথায়? আমি প্রশ্ন করি। সরু বাড়িতে, সহজভাবে বলল সে। সরু বাড়িতে? হ্যাঁ। তুমি বলছো তুমি এখনো লক্ষ্য করোনি? তোমার এই বাড়িটাও তো সেগুলোর মধ্যেই পড়ে। সরু একটা বাড়ি, সেখানে কোনো সাধারণ মানুষ থাকতে চাইবে না। কেঁপে ওঠে তার শরীর। আমি ঘরের তাপমাত্রা একটু বাড়িয়ে দিই, কিন্তু বিল নিজের মাথা নাড়ে। এটা ঠান্ডার জন্য নয় বন্ধু, না, একেবারেই না। শরীর গরম করার জন্য যথেষ্ট মদ আমি খেয়েছি, কিন্তু যতবার আমি ওদের কথা চিন্তা করি আমার শরীর কেঁপে ওঠে। আমি শুধু ভাবি ওরা করেটা কি, মানে ওরা কোথায় কাজ করে। কাজ? তিক্ত স্বরে হেসে উঠল সে। না, ওরা কোনো কাজ করে না। হয়তো ওরা মাঝে মধ্যে চুরি চামারি করে থাকে, সেই কাজে ওরা নিশ্চয়ই পারদর্শী, যেহেতু ওরা খুবই রোগা পাতলা। খুব সহজে যে কোনো বাড়িতে ওরা ঢুকে পড়তে পারে। তবে আমি বলতে চাইছি ওরা আসলে করেটা কি। আমি শ্বাস ফেলি। তুমি, আমরা টিভি দেখি, তাস খেলি, মেয়েবাজি করি, খবরের কাগজ পড়ি, কিন্তু তারা? আমি প্রায় ইয়ার্কি মেরে বলেই দিচ্ছিলাম যে ওরা হয়তো জঙ্গলে গিয়ে পেঁচাদের ভয় দেখায়, কিন্তু কেন জানি ইয়ার্কি মারার অনুভূতিটা ছিল না। তুমি বলছো তুমি ওদের দেখেছো? হ্যাঁ, দেখেছি তো। আর তাদের খুবই আজব দেখতে। কিরকম দেখতে? বেশ, বলছি। একবার বার্চিংটনে মদ খেয়ে মাতাল হয়ে আমি বোধহয় জ্ঞান হারিয়ে কোনো ঝুপড়ির ধারে পড়েছিলাম। যাই হোক, কিছু কারণে আমার জ্ঞান ফেরে। সেখানে রাস্তার ধারে ল্যাম্পপোস্ট ছিল বেশ কয়েকটা, এবং কাউন্সিল থেকে তাদের প্রত্যেকটার বাল্ব চেঞ্জ করে দিয়েছিল। ফলে সেখানটা বেশ উজ্জ্বল হয়েছিল। একটা ল্যাম্পের ঠিক সামনাসামনি দাঁড়িয়েছিল একটা সূক্ষ্ম বাড়ি। দেখলাম সেই বাড়ির দরজাটা ধীরে ধীরে খুলে গেল এবং মানুষের আকৃতির কিছু একটা বেরিয়ে এলো সেখান থেকে। তার শরীরের অর্ধেকটা ল্যাম্পের আলোয় দেখা যাচ্ছিল, আর বাকিটা ছিল অন্ধকারে। তাকে স্বাভাবিক বলেই লাগছিল, শুধুমাত্র তার চলাফেরা ছাড়া। সার্কাসের লোকেরা যেমন অদ্ভুতভাবে চলাফেরা করে, তেমন সে রাস্তার উপর নিচটা ভালো করে দেখে নিল, যেন কেউ আছে কিনা দেখছে। আর তারপর সে সরে গেল অন্ধকারে, বাড়ির দেওয়ালে ঠেস দিল এবং তার শরীরটা ছড়িয়ে যেতে শুরু করলো। ল্যাম্পের আলোয় আমি তার দেহটা দেখতে পাচ্ছিলাম। তারপর হঠাৎ নিচ থেকে ভাগ হয়ে গেল সেটা, এবং বেড়ে গেল তার উচ্চতা। ঠিক যেমন ভাঁজ করা কাগজ খুললে হয় তেমন। সেটার উচ্চতা তখন 10 ফুট উঁচু হয়ে উঠেছে। তারপর এটা আবার ঘটল। তার শরীরের মাঝখান থেকে একটা জয়েন্ট খুলে গেল। সেটা ধীরে ধীরে খুলতে খুলতে এইভাবেই বেড়ে চলল। ঠিক একটা লাইট পোস্টের উচ্চতায় পৌঁছে থামল সেটা। আমি তাকিয়ে থাকি ওর দিকে। ওর কথা শুনে আমি স্তম্ভিত। তো তো এদের শরীরটাই এরকম, কাগজের মতো? না, শুধু ভেবে দেখো, তুমি নিজের হাত কনুই থেকে ভাঁজ করতে পারো, তাই তো? কিংবা নিজের পা হাঁটু থেকে ভাঁজ করতে পারো। তুমি নিজের শরীর কুঁজো করে নিজের পায়ের আঙুল ছুঁতে পারো। আমি মাথা নাড়ি। সেইভাবে ওদের জয়েন্টগুলো একটু আলাদা রকমের, হয়তো কোনো পোকামাকড়ের মতো, কিংবা এটা একেবারে অন্য কিছুও হতে পারে। হয়তো তাদের বিজ্ঞান আমাদের থেকে একেবারে আলাদা, কিন্তু এতে ওদের ব্যথা হয় না। বিল তার মদে আরেকটা চুমুক দিয়ে বলল,
আমি জানি না, তবে ওরা নিজেদের মতো বাকি জিনিসকেও ভাঁজ খাওয়াতে পারে। কি? আমি অবাক হয়ে প্রশ্ন করি, কোন কোন জিনিস ভাঁজ খাওয়াতে পারে তারা? বলছি একটু পরে। বিলের শরীর আবার কেঁপে ওঠে। কোথায় ছিলাম জানি? তুমি বলছিলে সেটা তোমার সামনে অন্ধকারের মধ্যে ভাঁজ খুলতে খুলতে লম্বা হতে থাকে। আর তারপর কি হলো? এই সময় হঠাৎ একটা গাড়ি সেখানে এসে উপস্থিত হয়। বিল আমার একটা হাত চেপে ধরে। তাই নাকি? সে নিশ্চয়ই বিপদে পড়ে গিয়েছিল, তাই তো? বিল নিজের মাথা নাড়ে। একেবারেই না, গাড়ির আলো জোরালোভাবে জ্বলছিল, কিন্তু সেটা রোগা মানুষটাকে বিরক্ত করল না। সে খুবই চালাক। গাড়িটা দেওয়ালে আলো ছড়িয়ে চলে গেল, আর সে লুকিয়ে রইল ছায়াতে। কি করে জানো? কি করে? ড্রেন পাইপ। চোখ বড় বড় করে বলল বিল। সবকটা কালো এবং চকচকে। আমি হেলে যাই চেয়ারে। বেশ বুদ্ধিমান। তারপর আবার জায়গাটা অন্ধকার হতে সে বেরিয়ে আসে, এবং সেটা ছিল দেখার মতো কিছু। সে বড় বড় পা ফেলে এগোতে শুরু করে, কিন্তু খুব দ্রুত। চোখের পলক ফেলার সাথে সাথে সে দূরে সরে যাচ্ছিল। এইভাবে হেঁটে হেঁটে সে চলে গেল একটা ল্যাম্পপোস্টের কাছে এবং মিশে গেল তাতে, লুকিয়ে গেল তার পিছনে। আর ধূপ করে আলোটা নিভে গেল। এর 10 মিনিটের মধ্যে পুরো এলাকাটা ডুবে গেল অন্ধকারে। আর তখন সেখানে উপস্থিত ছিলাম আমি। অন্য কারোর ঝুপড়ির ধারে শুয়ে পড়েছিলাম। সারা শরীর ভয়ে কাঁপছিল। মনে হচ্ছিল এই বুঝি বমি করে ফেলব। তো এতটাই ছিল? আমি জিজ্ঞেস করি। বিল তার পানীয়টা শেষ করে গ্লাসটা ভরে নেয়। তার চোখ দুটো এখন আরো বড় দেখাচ্ছে, মুখ ফ্যাকাশে লাগছে। না, এতটুকু নয়, আরো কিছু আছে এতে। সেদিন রাতে ঠিক করে আমি ভরপুর মদ খাবো, যাতে করে নজর রাখতে পারি ওদের উপর। সেটা এখন আমার কাছে ভারী পাগলামোর কাজ বলেই মনে হয়। তবে তুমি জানো তো, মদ খেলে মানুষ কী সব করে থাকে। কিন্তু আজকাল মদ খেয়েও আমার নেশা হয় না। তো তারপর কি হলো? তারপর দেখলাম সে হেঁটে আসছে রাস্তা ধরে। আমি তার পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম। সেটা তার লম্বা লম্বা রোগা পা ফেলে হেঁটে আসছে। আমি কল্পনা করতে পারছিলাম সে এক লাইট পোস্ট থেকে অন্য লাইট পোস্ট অব্দি পা ফেলে হাঁটছে। আর তখন একটা ভয়ানক চিন্তা আমার মাথায় খেলে যায়। তাই লুকিয়ে সরে আসি, কোথায় আছি সেটা দেখার চেষ্টা করি। আমি যেখানে ছিলাম সেটা ছোট একটা বাগান, আর আমার পিছনের বাড়িটা। আমি যেন ধরতে পেরেছি এরপর ও কি বলতে চলেছে। একটা সরু বাড়ি। মাথা নেড়ে বিল বলল, ঠিক শুনেছ। তার মানে তুমি বিপদের মুখে ছিলে তখন? সে নিজের ঠোঁট চাটে। হয়তো আমার ভাগ্য ভালো ছিল সেদিন। আমি ঝুপড়ির মধ্যে নিজেকে ঢুকিয়ে দিয়ে শুয়ে পড়ি, একেবারে মরার মতো শুয়ে থাকি। সেটা তখনও হেঁটে এগিয়ে আসছে সেই দিকে। আর তারপর ঠিক আমার পিছনে ওর শব্দ শুনতে পেলাম, বাড়ির দরজা খোলার শব্দ। এবং সেখান থেকে আরেকটা রোগা মানুষ বেরিয়ে এলো। আমি তাকে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু সেও যে ভাঁজ খুলতে শুরু করেছে এবং ধীরে ধীরে লম্বা হয়ে চলেছে সেটা বুঝতে পারছিলাম। তারপর দুজনে দাঁড়িয়ে পড়ে অন্ধকারে। আমার তখন ভয়ের চোটে মারা যাবার মতো অবস্থা। আর তারপর তারা হেঁটে চলে যায় সেখান থেকে। তারা যে কোথায় গেল, কি করতে গেল, সেটা হয়তো ভগবানই জানেন। আমি কিন্তু আরো 10 মিনিট অপেক্ষা করি সেখানে। তারপর জোর করে নিজেকে সেখান থেকে উঠিয়ে সোজা ছুট লাগাই। আমার পা দুটো উন্মাদের মতো কাঁপছিল। এরপর সেখানে আর কখনো যাইনি। এমনকি হয়তো সেই রাতেই বার্চিংটনের সবচেয়ে কাছে আমি ছিলাম। এখন সেখান থেকে দূরে থাকার পরেও আমার যেন স্বস্তি হয় না। আমি কিছুক্ষণ চুপচাপ বসে থাকি, অপেক্ষা করি। বুঝলাম তার কাহিনী শেষ হয়েছে, তাই শেষমেশ আমি মাথা নাড়ি। মারাত্মক গল্প ছিল এটা বিল। কাহিনীর এখানেই শেষ নয়, হঠাৎ বলল সে। আর এটা কোনো গল্পও নয়, আরও আছে নাকি? প্রমাণ, ফিসফিস করল সে। তোমার চোখকে বিশ্বাস করানোর প্রমাণ। তবে যদি তোমার সেই চোখ থাকে আর কি। আমি অপেক্ষা করি। জানলার কাছে যাও, গিয়ে পর্দার পাশ দিয়ে উঁকি মারো। আমি তাই করলাম। অদ্ভুত কিছু চোখে পড়ছে? আমি নিজের মাথা নাড়ি। একটা বাদুরের মতো কানা তুমি। ঘোত ঘোত করে ওঠে সে। রাস্তার আলোগুলোর দিকে দেখো, কিংবা যেগুলোর আলো নেই সেগুলোকে দেখো।
আমি তোমায় আগেও বলেছি, ওরা বাল্বগুলো চুরি করে নেয়। সেটা তো কোনো বাচ্চা বা গুন্ডা বদমাশের কাজও হতে পারে। হ্যাঁ, গুন্ডা বদমাশ এখানে? চুরি ডাকাতি করার এমন কি রয়েছে এখানে? আর তুমি কবে এখানে কোনো বাচ্চা কাচ্চাদের খেলাধুলা করতে দেখেছো শুনি? আমাকে মানতেই হতো ও ভুল কিছু বলেনি, কিন্তু তাও কিছু চুরি যাওয়া বাল্ব থেকে কিছুই প্রমাণ হয় না। ঠিক আছে। বিল ঝুঁকে আসে আমার দিকে, তার মুখ দিয়ে চড়া মদের গন্ধ বের হচ্ছে। তোমার সলিড এভিডেন্স চাই, তাই তো? বেশ, তাহলে আমার কাহিনীর অন্তিম ভাগটা তোমায় বলি। ওরা গাড়ি জিনিসটাকে একেবারেই পছন্দ করে না, তাতে ওদের দোষ দেওয়াও যায় না। আমিও ওইসব শব্দ করা বস্তুকে একেবারেই অপছন্দ করি। কিন্তু এটা বলো দেখি, এখানকার গাড়িগুলোর বিষয়ে অদ্ভুত কিছু লক্ষ্য করেছো? আমি খানিক চিন্তা করি, তারপর বলি, গাড়ি খুব বেশি দেখা যায় না এখানে। একদম ঠিক। বিলকে দেখে প্রভাবিত লাগে। পাহাড়ের সব এলাকায় তুমি জায়গায় জায়গায় গাড়ি দেখতে পাবে। রাস্তাগুলো ভরে থাকে, বিশেষ করে রাতের দিকে যখন মানুষ পাবে যায়। কিন্তু এখানে বার্চিংটনের আশেপাশে লার্চেসে কিংবা কাছাকাছি অন্যান্য রাস্তাগুলোতে গাড়ি ঘোড়া দেখাই যায় না। সেটা সত্যি নয়। আমাদের সামনের রাস্তাতেই এই মুহূর্তে দুটো গাড়ি দাঁড় করানো, জানলা দিয়ে তাকালে তুমি দেখতে পাবে। আরে ধুস, বলল বিল। কি হলো? ওগুলো আসল গাড়ি নয়, শুধু দুটো জং ধরা বস্তু, যাদের 4টে করে চাকা রয়েছে। সেগুলো বোধহয় এখানে প্রায় 20 কি 30 বছর ধরে পড়ে। লোকা মানুষগুলোর ওদের নিয়ে কিছু যায় আসে না। আমি বলছি বড় সড়ো ঝকঝকে নতুন গাড়িগুলোর কথা। সেগুলোকে ওরা পছন্দ করে না। আর যদি সেরকম একটা গাড়ি এখানে দাঁড় করানো থাকতো, তাহলেই বিপদ। বিপদ? আমি বোকা সাজার ভান করে বললাম, কিন্তু আমি জানি ও কি বলতে চায়। আমি দেখেছি মাঝে মধ্যে যেসব নতুন গাড়ি এখানে সারা রাত রাখা থাকে, তাদের পরদিন সকালে অন্য অবস্থায় খুঁজে পাওয়া যায়। টায়ার ফাটা, জানলা ভাঙা, কিংবা লাইটগুলো ভাঙা। বিল আমার মুখের ভাব লক্ষ্য করে। তুমি জানো আমি কি বলতে চাইছি। শোনো, আজ থেকে কয়েক বছর আগে শহর থেকে আসা এক যুবক এখানে এসেছিল। পাবে কাজ করা মেয়েগুলোর প্রতি ওর এক প্রকার আকর্ষণ ছিল। সে ছিল কোনো এক গ্যাং মেম্বারে কাজ করা ছেলেগুলোর একজন, যার ধীরে ধীরে পদোন্নতি হচ্ছিল। আর অবশ্যই তার কাছে একটা গাড়িও ছিল। জানলা বুলেট প্রুফ, শক্তিশালী প্যানেল, হুড লাগানো হেডলাইট, অনেকটা ট্যাঙ্কের মতো লাগতো সেটাকে। কিন্তু সে তার গাড়িটা এখানে এনে পার্ক করে, তাই তো? বিল মাথা নাড়ে। ব্যাপার হলো যে তুমি ওকে ভয় পাওয়াতে পারবে না। কিছু কিছু মানুষ আছে যাদের সেটা করা যায় না, কয়েকজনকে আবার করতেও নেই। আর ও ছিল তাদের মধ্যে যাদের সাবধান করতে নেই। তারপর কি হলো? ওরা গাড়িটার টায়ার ফাটিয়ে দেয়, আর তার প্রত্যুত্তরে ও ওদের বাড়ির জানলায় ইট ছুঁড়ে মারে। আর ছেলেটা জানতো সে কি করছে। সে শুধুমাত্র সরু বাড়িগুলোর জানলাগুলো লক্ষ্য করে ইট মারে। তারপর এক রাতে এসে তার গাড়িটা রেখে যায় বার্চিংটনের এক গলিতে। আর পরদিন ওরা তার গাড়ির আর্মার প্লেটগুলোতে ফুটো ফুটো করে দিয়েছিল। সেটার পর ছেলেটা কিছুদিন আর সেখানে আসেনি। কিন্তু যখন সে ফিরে এলো, তখন স্বভাবতই সে খেপেছিল। কি করলো সে? সে এবার বড় কিছু ছোড়ে, যেটার ফলে তীব্র শব্দ হবে, বহুত বড় কিছু। তুমি বার্চিংটনের শেষের দিকের বাড়িটা তো দেখেছো, একেবারে সরু যেটা। ও সেটাকেই টার্গেট করে। ব্যাস, সেটাই ছিল ওর সর্বশেষ আঘাত। ওরা কি ওকে আক্রমণ করেছিল? না, ওরা ওর গাড়িটাকে আক্রমণ করে, বলল বিল। এক রাতে সে গাড়ি পার করে রেলওয়ের কাছের পাবে মেয়ে তুলতে যায়। আর যখন সকালে ফিরে আসে, গাড়িটা ভেঙে চুরে গেছিল। আমি আন্দাজ লাগাই, ভেঙে চুরে। বিলের মুখ দিয়ে অদ্ভুত রকমের হাসি বেরিয়ে আসে। না, তারা আরো বেশি কিছু করেছিল সেদিন। তারা সেই গাড়িটা ভাঁজ করে রেখেছিল। কি বললে? ভাঁজ করে দিয়েছিল। ওদের সেই অদ্ভুত বিজ্ঞান, সেটা তখন দেখতে লাগছিল একটা ছোট 8 ইঞ্চি কিউবের মতো, পুরো নিখুঁতভাবে ফোল্ড করা। কোনো ভাঙা কাজ নেই, কোনো জায়গা তুবড়ে যায়নি, কোনো জায়গা থেকে প্লাস্টিক বেরিয়ে আসেনি। শুধু ভাঁজ করে রাখা, ঠিক যেন জামা কাপড় ভাঁজ করে রাখা হয়েছে। ওরা নিশ্চয়ই গাড়িটাকে কোনো ক্রাশারের মধ্যে ফেলেছিল। অবিশ্বাসের সাথে আমি বললাম, না, ভাঁজ করা ছিল সেটা। সেটা হতেই পারে না। আমাদের জন্যে নয়, কিন্তু ওদের জন্যে। ওদের বিজ্ঞান অদ্ভুত।
তো এরপর সে কি করলো? তুমি ওর জায়গায় থাকলে কি করতে? সে ওই ধাতুর কিউবের দিকে তাকিয়ে চিন্তা করে কি হতো যদি সে ওই গাড়ির মধ্যে থাকতো। আর তারপর সে চলে যায় সেখান থেকে, ঠিক যেমনটা আমি কিংবা তুমি থাকলে করতাম। তারপর আর ওকে দেখতে পাইনি। জিনের বোতলটা খালি হয়ে গিয়েছিল। আমরা এগিয়ে যাই বিয়ারের দিকে। খানিকক্ষণ ড্রিঙ্ক করার পর আমি বললাম, তুমি চাইলে রাতটা এখানেই থেকে যেতে পারো, আমি একটা কম্বল দিয়ে দিচ্ছি। ধন্যবাদ, বলল বিল। তবে না, বিয়ার শেষ হলে আমিও বেরিয়ে যাব। আমি জীবনের বাজি রেখেও কখনো এখানে থাকবো না। তাছাড়া বাড়িতে আমার নিজের মদের বোতলগুলো খালি করতে হবে। মাতাল কোথাকার, বললাম আমি। সে হাসে। 20 মিনিট পর আমি ওকে দরজা অবধি এগিয়ে দিই। আমি জানলা দিয়ে দেখি সে দাঁড়িয়ে রয়েছে গেটের কাছে। মৃদু দুলছে সে, হাত নাড়াচ্ছে আমার দিকে। ধন্যবাদ জানানোর উদ্দেশ্যে সে কিছু বিড়বিড় করল, তারপর এগিয়ে চলল রাস্তা ধরে। বাইরে তখন সবকিছু শান্ত। এটা ছিল সেই রকম রাত যখন গাছের পাতাও নড়ে না। খুব ঠান্ডা ছিল না সেদিন, কিন্তু মনে হচ্ছিল বাতাস ভারী হয়ে রয়েছে এবং জমে গিয়েছে। দেখলাম খালি রাস্তা ধরে চলতে চলতে বিল আমার নজরের আড়ালে চলে গেল এবং রাস্তার ধারে 3টে লাইট পোস্ট দাঁড়িয়ে। সেখানে তো 2টো লাইট পোস্ট থাকার কথা। যেটা বাঁদিকে আছে সেটা স্বাভাবিক, যেটা ডান দিকে আছে সেটাও স্বাভাবিক, কিন্তু মাঝখানেরটা, ওটাকে তো এর আগে দেখিনি। আমি চোখ ঝাপটাই, চোখ ডলি এবং তারপর আবার চোখ ঝাপটাই। এখন আবার সেখানে 2টো দাঁড়িয়ে। বড্ড নেশা হয়ে গেছে আমার। সত্যি খুবই নেশায় আছি মনে হয়। মাথাটাও ঝিমঝিম করছে। আমি কম্পিত গলায় হেসে উঠি, সরে আসি জানলা থেকে। তারপর আলো নিভিয়ে শুতে চলে যাই। শালা ওই বুড়োর কথা ঠিক কাজ করে গিয়েছিল। এক মুহূর্তের জন্য আমি সত্যি সত্যি ওর গল্পে বিশ্বাস করে ফেলেছিলাম। আর যেহেতু মদের নেশায় আমি ভুলভাল দেখছি, মানে একটাকে 2টো দেখা। যাকেই ভালো যে সেটা একটা ল্যাম্পপোস্ট ছিল, কোনো রোগা মানুষ নয়। আমি নিজের উপর হাসতে হাসতে ঘুমিয়ে পড়ি। কিন্তু পরদিন আমার মুখে আর সেই হাসি ছিল না। ওরা যা খুঁজে পেয়েছিল তারপর তো একেবারেই না। তারা আমার বাড়ির দরজায় এসে ধাক্কা মারে এবং বলে দেহটা শনাক্ত করে যেতে। ওদের সেই অদ্ভুত বিজ্ঞান। বিল ওটাকে তাই বলেছিল। যেভাবে তারা যে কোনো জিনিসকে ভাঁজ করে ফেলে, ওরা তাকেও ভাঁজ করে রেখেছে, ঠিক সেই গাড়িটার মতো। ওরা পাগলা বিলকে ঠিক একটা 8 ইঞ্চি কিউবের মতো করে ভাঁজ করে দিয়েছে। হাড়, চামড়া, মাংসপেশি সব কিছু। কোথাও কোনো ভেঙে যাওয়ার চিহ্ন নেই, পুরো নিখুঁতভাবে ভাঁজ করা। কোনো রক্ত নেই, কোনো নাড়ি ভুঁড়ি বেরিয়ে নেই, কোথাও কোনো হাতাহাতির চিহ্নও নেই, যার ফলে বিষয়টা আরো বেশি গুলিয়ে যাচ্ছে। আর তারপর ওরা বিলকে রাস্তার ধারের একটা ডাস্টবিনে ফেলে দেয়। এলাকার কিছু ছেলেপুলে ওকে সেখানে খুঁজে পায়। তারা শুরুতে নিশ্চিত ছিল না কি দেখছে ওরা। তারপর ওদের চোখে পড়ে বিলের মুখটা। কিউবের একটা ধারে সেটা চ্যাপ্টাভাবে ফুটেছিল। কিন্তু আমি সেই নিয়ে কিছুই বলবো না। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমি পালাবো, এতে কেউ আমায় দোষ দিতে পারবে না। সেদিনটার পর থেকে আমি অনেক চিন্তা করেছি। সত্যি বলতে গেলে সেটা ছাড়া কিছু নিয়েই ভাবতাম না। আর হয়তো বিলের কথাই সত্যি ছিল, অন্তত আমি তাই বিশ্বাস করতে চাই। বিলের মতে রোগা মানুষগুলো ওদের প্রজাতির সর্বশেষ প্রজন্ম। তারা ব্যারোস হিলে লুকিয়ে রয়েছে, অপেক্ষা করছে কখন তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। আমি এখন অন্য জায়গায় থাকি। এখানে কোনো রোগা মানুষ নেই, সরু ঘরবাড়ি নেই, শুধু সাধারণ স্বাভাবিক জিনিসগুলোই রয়েছে এখানে। প্রতিটা রাস্তায় গাড়ি দেখা যায়, বাচ্চারা চেঁচামেচি করে, সেই সাথে আরও সমস্ত হইহুল্লোড় সব রয়েছে এখানে। প্রচুর ল্যাম্পপোস্টও আছে আর টেলিফোন পোলও আছে। কিন্তু তারা এখন আর আমায় বিরক্ত করে না, কারণ আমি জানি রাস্তার উপর এক্স্যাক্টলি কটা ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে। আমি এক্স্যাক্টলি জানি ওরা কোথায় কোথায় দাঁড়িয়ে। আর যদি কোনো হারামজাদা আমায় না জানিয়ে ওখানে নতুন লাইট পোস্ট লাগায়, তাহলে তার কপালে দুঃখ আছে। শুনছিলেন ব্রায়ান লুংডির লেখা
দ্য থিং পিপল গল্প অবলম্বনে রোগা মানুষ। গল্পটি কেমন লাগলো জানাতে পারেন নিচে কমেন্টে। শীঘ্রই হাজির হচ্ছি নতুন আরও একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।